বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির জন্য ইউনিক স্কুলের ধারাবাহিক অ্যাকাউন্টিং ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের 10ম অধ্যায়। এই অধ্যায়টি হচ্ছে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান পরিচিতি। যেহেতু এইচএসসি 23-এর শর্ট সিলেবাসে এই চ্যাপ্টারটি ছিল না, এই চ্যাপ্টারটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ বিগত সেশনগুলোতে এই অধ্যায় থেকে প্রতি সেশনে 2 থেকে 3টি প্রশ্ন এসেছে। এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেন পরীক্ষায় এই অধ্যায় থেকে প্রশ্ন আসতে পারে, গুচ্ছতে প্রশ্ন আসতে পারে, রাজশাহীতে প্রশ্ন আসতে পারে। তো তোমরা একটু জানিয়ে দাও ঠিকমতো শোনা যাচ্ছে কিনা। এবং আজকের ক্লাসটি আমরা প্রথমে কিছু এইচএসসি রিলেটেড গাণিতিক সমস্যা সলভ করব এবং এইচএসসি রিলেটেড ম্যাথ থেকে কীভাবে ভার্সিটি অ্যাডমিশনের প্রশ্নগুলো হতে পারে সেই বিষয়ক আমরা বিশদভাবে আজকের ক্লাসে জানবো। তোমরা এই ক্লাসটি তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দাও এবং খুব দ্রুত তোমাদের টাইমলাইনে শেয়ার করে দাও। আমরা সব কিছু ঠিক থাকলে আমরা খুব দ্রুত এই ক্লাসটি শুরু করব। হ্যাঁ, এখন সাউন্ড ঠিক আছে। আমরা তাহলে খুব দ্রুত এই ক্লাসটি শুরু করব। আমি আমার কিছু পার্সোনাল গ্রুপে শেয়ার দিচ্ছি, তোমরাও চাইলে তোমাদের ফ্রেন্ড সার্কেল ভিত্তিক যে গ্রুপগুলো রয়েছে সেই গ্রুপগুলোতে শেয়ার করতে পারো। এই চ্যাপ্টারটি আমাদের ব্যক্তিগত জীবনের সাথে অনেক বেশি সম্পর্কিত, অর্থাৎ আমরা এখান থেকে কিছু আমাদের দৈনন্দিন জীবনের কিছু উদাহরণ নিতে পারবো। আমাদের আজকের ক্লাসে আমরা এই যে বিশদভাবে অর্থাৎ উদাহরণ সহ জানবো এই চ্যাপ্টারটা। তোমরা যদি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত থাকতে পারো, ক্লাসটি সম্পর্কে অর্থাৎ এই চ্যাপ্টারটি সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া পাবা তোমরা। তো আমি আমার স্টুডেন্টদেরকে অনুরোধ করব, তোমরা খুব দ্রুত ক্লাসটি শেয়ার করে দাও এবং তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দাও। অনেকেই কিন্তু অফলাইনে এই ক্লাসটি এইচএসসি রিলেটেড ম্যাথগুলো অনেকে করো নাই, তোমরা শুধু একটি ক্লাসের মাধ্যমে বা এই চ্যাপ্টারের সাথে অনেকগুলো চ্যাপ্টার মিলিয়েই হয়তো তোমাদের কোচিংগুলোতে পড়ানো হয়েছে। এই চ্যাপ্টার নিয়ে একটা ক্লিয়ার ধারণা পাওয়ার জন্য আশা করছি আজকের ক্লাসটাই তোমাদের জন্য যথেষ্ট। চলো তাহলে আমরা ক্লাসটি শুরু করি। তাহলে 10ম অধ্যায়ের নাম হচ্ছে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান পরিচিতি। কেন এই চ্যাপ্টারের নাম ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান পরিচিতি? এই চ্যাপ্টারের গাণিতিক সমস্যাগুলো সমাধান করার পর একজন ব্যবস্থাপক বা ম্যানেজার সিদ্ধান্ত গ্রহণ করবে। অর্থাৎ এখানে যে উদ্দীপকটা দেওয়া থাকে, এইচএসসির একটা উদ্দীপক তোমাদেরকে আমি দেখাই। এই যে এইচএসসিতে এই ধরনের একটা উদ্দীপক দেওয়া থাকতো, এটা একটা আয় বিবরণী। এখানে বলা আছে আয় বিবরণী, যেটাকে আমি সংক্ষিপ্ত আয় বিবরণী বলতেছি। সংক্ষিপ্ত কেন? এখানে নিট মুনাফা প্রদর্শন করা আছে। আমরা এইচএসসিতে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ারে এবং এইচএসসিতে 2 বছর অর্থাৎ এবং 9-10-এ আমরা যে বিশদ আয় বিবরণীটা করতাম, সেই বিশদ আয় বিবরণীটার ছিল বিশদভাবে আলোচনা। অর্থাৎ এখানে একটা মোট লাভ নির্ণয় করতাম, সর্বশেষ আমরা নিট লাভ বা নিট ক্ষতি নির্ণয় করতাম। এখানে সবগুলো লেনদেন বিশদভাবে দেওয়া থাকতো। বিক্রয়, ক্রয়, বিক্রিত পণ্যের ব্যয়, মজুরি, পরিবহন, তারপর পরিচালনায় পরিচালন ব্যয়, অপরিচালনায় অপরিচালন ব্যয়, এভাবে দেওয়া থাকতো। কিন্তু এখানে দেখো শুধু বিক্রয় দেওয়া আছে, পরিবর্তনশীল ব্যয় দেওয়া আছে, আর স্থায়ী ব্যয় বাদ দেওয়ার পরে নিট মুনাফা পাওয়া যাচ্ছে। অর্থাৎ এই সংক্ষিপ্ত আয় বিবরণীটা দেখে ম্যানেজার খুব দ্রুত জেনে যাবে যে আমার ব্যবসায় মোট বিক্রয় কত, মোট স্থায়ী ব্যয় কত, নিট লাভ কত। তাহলে ব্যবস্থাপকের আমরা যে 4-5 পেজের যে বিশদ আয় বিবরণীটা করি, সেটা দেখে সিদ্ধান্ত গ্রহণের সময় ব্যবস্থাপকের নাই। ব্যবস্থাপক দেখবে এই সংক্ষিপ্ত আয় বিবরণীটা, অর্থাৎ সকল পরিবর্তনশীল ব্যয় সে একসাথে দেখবে, সকল স্থায়ী ব্যয় সে একসাথে দেখবে, আর নিট মুনাফাটা দেখবে, বিক্রয়ের অবস্থা কিরকম সেটা দেখবে। কিন্তু অন্যান্য বিষয়গুলো তার দেখার সময় নেই, কারণ সে এটা দেখে মাত্র সিদ্ধান্ত গ্রহণ করবে এবং যাচ করবে যে প্রতিষ্ঠানের অবস্থা কোন অবস্থায় আছে সেটা। তাহলে এইচএসসিতে এরকম একটা উদ্দীপক দেওয়া থাকতো, এই রিলেটেড কিছু প্রশ্ন দেওয়া থাকতো। এইখান থেকেই কিন্তু এডমিশনে প্রশ্ন আসবে। এটা আবার এডমিশনের জন্য যে অতিরিক্ত পড়তে হবে এমন না। ফুল চ্যাপ্টারটা যদি মাথায় নিতে পারো, তাহলে এই চ্যাপ্টারের এডমিশন রিলেটেড প্রশ্নগুলো তোমরা খুব সহজে সলভ করতে পারবা। এবার আসো, এই চ্যাপ্টারের একটা মূল থিম আছে। থিমটা হচ্ছে
সম আয় ব্যয় বিন্দু, যেটাকে অন্য ভাষায় আমরা বলবো সমচ্ছেদ বিন্দু। সম আয় ব্যয় বিন্দু বা সমচ্ছেদ বিন্দু, স্থায়ী ব্যয়, পরিবর্তনশীল ব্যয়, কন্ট্রিবিউশন মার্জিন বা দত্তাংশ, এই 4টা বিষয় জানবো। এবং এই 4টা বিষয় জানার পরে সমচ্ছেদ বিন্দুটা আসলে কি, সমচ্ছেদ বিন্দু বা সম আয় ব্যয় বিন্দু, সম মানে হচ্ছে সমান, আয় ব্যয় অর্থাৎ যে বিন্দুতে আয় ব্যয় সমান হবে সেটা হচ্ছে কি সম আয় ব্যয় বিন্দু। তা এখন দেখো আয় ব্যয় কখন হয়, আমরা কখন ব্যয় করি, কখন আয় পাই। একটা পণ্য উৎপাদনের পেছনে আমরা ব্যয় করি এবং পণ্যটা বিক্রয় করে আমরা আয় করি। ব্যবসা প্রতিষ্ঠানের উদ্দেশ্যগুলো প্রায় এরকম। তাহলে উৎপাদনকারী প্রতিষ্ঠান যে অংশে গিয়ে তাদের আয় ব্যয়ের সমতার বিধান হবে, অর্থাৎ সমতা নির্ধারিত হবে, সেটাই হচ্ছে কি সম আয় ব্যয় বিন্দু। এখন বিষয়টা একটু বিশদভাবে জানার জন্য সংজ্ঞাটা একটু দেখো, যে অংশে যে পরিমাণ বিক্রয় করলে আয় ব্যয় সমান হয় তাকে সমচ্ছেদ বিন্দু বলে। সমচ্ছেদ বিন্দুর অপর নাম সম আয় ব্যয় বিন্দু, ইংলিশে হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট। ব্রেক ইভেন PUINT হবে এটা, BEP সংক্ষেপে। এখন দেখো সম আয় ব্যয় বিন্দু বিষয়টা কি, এই বিষয়টা আমাদের সাথে, আমাদের ব্যক্তিগত জীবনের সাথে অনেক বেশি সম্পর্কিত। আচ্ছা আচ্ছা, অসুবিধা নেই, তুমি পর। এই বিষয়টা আমাদের ব্যক্তিগত জীবনের সাথে অনেক বেশি সম্পর্কিত। তোমরা দেখবা যে তোমরা যে মোবাইল ফোনগুলো ব্যবহার করো, এই মোবাইল ফোনগুলোর দাম অর্থাৎ একটু কম থাকে, কম রেঞ্জের মধ্যে থাকে। যেহেতু তোমরা স্টুডেন্ট, আমিও কম রেঞ্জের মধ্যে ফোন ব্যবহার করি, কিন্তু দেখবে যে আইফোনের দাম সব সময় একই থাকে না, অর্থাৎ তাদের দামগুলো প্রায় অপরিবর্তিত থাকে, একই থাকে। কিন্তু আমরা যে মোবাইল ফোনগুলো ব্যবহার করি সেগুলোর দাম এক এক সময় এক এক রকম হয়ে যায়। এটা কেন? এটা হচ্ছে সমচ্ছেদ বিন্দুর প্রভাবে। আমরা যে মোবাইল ফোনগুলো ব্যবহার করি বেশিরভাগ হচ্ছে স্যামসাং অথবা MI এই টাইপের, অর্থাৎ কম দামি মোবাইল ফোনগুলো আমরা ব্যবহার করি, কিন্তু এগুলোর দাম বারবার পরিবর্তিত হয়। কিন্তু আইফোনের দাম দেখবা যে সব সময় দামগুলো পরিবর্তন হয় না, প্রায় একই রকম থাকে। এটা কেন? আইফোন খুব দ্রুত সমচ্ছেদ বিন্দুতে পৌঁছাতে পারে, খুব দ্রুত পৌঁছাতে পারে না। স্যামসাং হচ্ছে কি খুব দ্রুত পৌঁছাতে পারে। অর্থাৎ দেখো আইফোনের দাম হচ্ছে বেশি থাকে, আইফোন সবাই কিনতে পারে না। তো আইফোনের দামটা সব সময় একই থাকে, অপরিবর্তিত থাকে। কিন্তু স্যামসাং এর দাম আজকে একরকম, বাজারে যেদিন প্রথম দিন লঞ্চ করছে সেদিন একরকম, 1 মাস পরে আরেক রকম, 2 মাস পরে আরো একটু দাম কমে যায়। এটা কেন? স্যামসাং কোম্পানি খুব দ্রুত সময় ব্যয় বিন্দুতে পৌঁছে যায়, আইফোন খুব দ্রুত সময় ব্যয় বিন্দুতে পৌঁছাতে পারে না, কারণ আইফোনের বিক্রয় পৃথিবীতে কম, বাংলাদেশেও কম। পৃথিবীর নির্দিষ্ট কিছু গ্রাহকের কাছে আইফোন আছে, সবাই কিন্তু আইফোন ব্যবহার করতে পারে না। কিন্তু স্যামসাংটা হচ্ছে মোবাইল অনেক কম দামি মোবাইল আছে, যার কারণে স্যামসাং কোম্পানির গ্রাহক হচ্ছে পৃথিবীর প্রায় প্রত্যেকটা দেশে এদের গ্রাহক আছে। তো স্যামসাং কোম্পানি খুব দ্রুত বিক্রয় করতে পারে, যার কারণে তাদের আয় বেশি হয়। আর আইফোনের ক্রেতা হচ্ছে কম, বিক্রেতাও নির্দিষ্ট, যার কারণে আইফোন বাংলাদেশের যে কেউ ইউজ করতে পারে না। তো এটার দামটাও অপরিবর্তিত থাকে। এটা কেন? এটার সাথে সম আয় ব্যয় বিন্দু বিষয়টা সম্পর্কিত। দেখো একটা স্যামসাং, আমি টোটাল 10টা স্যামসাং উৎপাদন করতে আমার 5,000 টাকা খরচ হয়, এই বিষয়টা একটু খেয়াল করে দেখো। তো টোটাল উৎপাদন খরচ 50,000, টোটাল উৎপাদন খরচ কত? 50,000। প্রতিটা স্যামসাং মোবাইল আমি বিক্রয় করি কত? 10,000 টাকা করে। একটার পিছনে আমার খরচ হয় কত? 5,000, কিন্তু একটার বিক্রয় করি আমি কত? 10,000 টাকা দিয়ে। তাহলে আমার কিন্তু 5,000 উৎপাদন করতে খরচ হয়েছে কত? 50,000। আমার মূল উদ্দেশ্য হচ্ছে আগে আমি যা খরচ করছি তা তুলে ফেলবো। ব্যবসায়ের অন্তর্নিহিত অর্থাৎ ভিতরের উদ্দেশ্য হচ্ছে আগে ইনভেস্টমেন্ট বাজার থেকে তুলে ফেলা। তো আমাদের প্রধান উদ্দেশ্য হবে যে আগে এই যে 50,000 খরচ করছি সেটা তুলে আনা। সেটা তুলে আনার জন্য আমি যদি একটা স্যামসাং 5,000 খরচ করে 10,000 বিক্রয় করি, 10,000 বিক্রয় করি, আমার কত হয়? 10টা থেকে আমার কত আসে? 1 লক্ষ টাকা আসে। কিন্তু আমার মূল উদ্দেশ্য কিন্তু 50,000 টাকা তোলা। আমি কিন্তু 10টা মোবাইল 10,000 করে বিক্রয় করলে আমার 1 লক্ষ টাকা চলে আসে। তো আমি যদি 5টা বিক্রয় করি 10,000 টাকা দামে, 50,000 টাকা চলে আসতেছে। দেখো আমার ব্যয় হচ্ছে টোটাল 50, আয়ও আমার কত হয়ে গেছে? 50।
তাহলে আমাদের সম আয় ব্যয় বিন্দু দুইভাবে নির্ণয় করা যায়। একটা হচ্ছে একক দ্বারা, আমাকে হয়তো 5টা মোবাইল বিক্রি করতে হবে স্যামসাং, একটার দাম 10,000 করে, নয়তো বা 50,000 টাকার কি স্যামসাং মোবাইল বিক্রি করতে হবে। তাহলে আমি যে ব্যয় করছি, আমি যে 50,000 টাকা ব্যয় করছি, এই যে 50,000 টাকা, সেটা আমি খুব দ্রুত কি করে ফেলতে পারবো, তুলে ফেলতে পারবো বাজার থেকে। তাহলে আমি খরচ করছি একটার পিছনে 5,000, আমি বিক্রয় করতেছি কত, 10,000। তাহলে 10টা আমি টোটাল কি করছি, পণ্য উৎপাদন করছি, পণ্য উৎপাদন পিছনে খরচ হয়েছে 50,000। আমি যদি 10,000 করে 5টা বিক্রয় করে ফেলি, সেই 50,000 আমার উঠে যাচ্ছে। এই 5 একক হচ্ছে কি, 5টা মোবাইল হচ্ছে সমচ্ছেদ বিন্দু একক, আর 50,000 টাকাটা হচ্ছে সমচ্ছেদ বিন্দু টাকা, যেখানে আয় ব্যয় সমান হচ্ছে। কিন্তু স্যার আমার তো আরো 5টা অবশিষ্ট মোবাইল থেকে গেছে না, তাইলে আমার ওই আরো 5টা যে বাকি মোবাইলগুলো থেকে গেছে, এগুলো আমি চাইলে একটা 2 টাকা করে বিক্রি করলেও কি আমার লস আছে? নাই। এই জন্য স্যামসাং এর দাম এক এক বছর এক এক রকম, 1 মাস পর পর, 2 মাস পর পর, 3-4 দিন পর পর এক এক রকম। তুমি দেখবে যে আজকে 10,000, কালকে গিয়ে দেখতেছো 8,000 টাকা, এর পরের দিন দেখতেছো 7,000, 6,000, 5,000, এভাবে পর্যায়ক্রমে কমতে থাকে। এটা কেন? আইফোন এটা পারে না কেন? কারণ আইফোনের বিক্রয় কম। স্যামসাং যেদিন বাজারে ছাড়ে সেদিন ওরা কি, ওদের ইনভেস্টমেন্ট সেদিন বা 1 মাসের মধ্যে ওদের ইনভেস্টমেন্টগুলো তুলে ফেলে। সাপোজ এই 50,000 টাকা ওরা 2 দিনে তুলে ফেলছে, তা আরো 50,000 কেমনে তুলছে, একটা 10,000 করে 5টা বিক্রয় করে 50,000 তুলে ফেলছে। খরচ করছিল 5,000 করে, বিক্রি করতেছে কত, 10,000 করে। তাহলে তুলতে হবে 50,000, তোলার জন্য 5টা বিক্রি করলে হচ্ছে না 10,000 করে, আরো 5টা তাদের হাতে থেকে গেছে না। এই 5টা যদি 1 টাকা করে দেয়, অথবা গার্লফ্রেন্ডকে এমনি দিয়ে দেয়, কোনো অসুবিধা আছে স্যামসাং কোম্পানির? নাই। তাহলে স্যামসাং খুব দ্রুত কোথায় যেতে পারে, ব্রেক ইভেনে যেতে পারে। এই জন্য স্যামসাং এর দাম আজকে একরকম, কালকে একরকম, পরশু আরেক রকম। কিন্তু আইফোনের দাম অপরিবর্তিত থাকে। কেন? আইফোনের মনে করো 10টা উৎপাদন করছে 20,000 করে, খরচ হয়েছে 2 লক্ষ, এখন বিক্রয় করতেছে দ্বিগুণ হারে 40,000 টাকা করে। 5টা বিক্রয় করলে কি কি হয়ে যায়, 2 লক্ষ টাকা উঠে যায়। এখানেও এদেরও আরো 5টা অবশিষ্ট থেকে গেছে না, এগুলো তারা ইচ্ছা মতো দামে বিক্রি করতে পারবে। কিন্তু আইফোন 2-3 বছর পরে বা 5-6 মাস পরে কমায় যায়। স্যামসাং দেখবা যে দিনে দিনে কমায় দেয় দাম। কেন? স্যামসাং এর গ্রাহক বেশি পৃথিবী জুড়ে, আইফোন সবাই নিতে পারে না। আইফোনের এই 5টা বিক্রয় করতে ওদের প্রায় 1 মাস, 3 মাস, 4 মাস এরকম লেগে যায়। তাহলে আইফোন সেজন্য দাম কমাতে পারে না। কিন্তু স্যামসাং আর এমআই, রিয়েলমি বা রেডমি, এই ফোনগুলো হচ্ছে সবাই নেয়। তা গ্রাহক বেশি, বাজারে ছাড়ার সাথে সাথে ওরা বিক্রয় করে ওদের মূল ইনভেস্টটা তুলে নেয়, পরের মোবাইলগুলো ইচ্ছা মতো ওরা দামে বিক্রি করতে পারে। এই জন্য স্যামসাং এর দাম কমে যায়, আইফোনের দাম সচরাচর কমে না। এটা হচ্ছে সমচ্ছেদ বিন্দুর প্রভাব। তোমাদের মোবাইল তোমাদের হাতেই আছে, তোমরা এখান থেকে এটা বাস্তব একটা উদাহরণ নিতে পারবা। এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা আমাকে বলতে হবে, কারণ এটা না বুঝলে আমি পরে যাইতে পারবো না। তাইলে সমচ্ছেদ বিন্দুর মাধ্যমেই মোবাইলের দর কমে যায়, মোবাইলের দাম আবার অপরিবর্তিত। যেমন ওয়ালটন কেউ নেয় না, দেশি পণ্য কিনে হন ধন্য, কেউ কিনে না। তো ওয়ালটন দেখবা যে 30 বছর আগে যে দাম 30 বছর পরও সেম দাম, কারণ ওয়ালটন বাংলাদেশে কেউ কিনে না, তোমরাও কেউ কিনো না। তো এই কারণে ওয়ালটনের এই যে 1 লক্ষ টাকা খরচ করছে, 10,000 করে একটার পিছনে 10,000 করে খরচ করছে, 10টার জন্য 1 লক্ষ, ঠিক আছে? তো এই টাকাটা তুলতে ওয়ালটনের 10টা মোবাইল বিক্রি করতে 10 বছর লেগে যায়। এই জন্য ওরা কি মোবাইলের দাম অপরিবর্তিত রাখে বা দাম কমাতে পারে না, কারণ ওরা দ্রুত ব্রেক ইভেনে যাইতে পারে না। কারা ব্রেক ইভেনে যাইতে পারে? স্যামসাং, অর্থাৎ যাদের বিক্রয় বেশি। তাহলে দেখো এখানে কিন্তু 5টা বিক্রয় করলেই কি উঠে যাচ্ছে, 50,000 টাকা উঠে যাচ্ছে, 10,000 গুণ 5, 50,000 টাকা উঠে যাচ্ছে। এখানেও 10টা বিক্রয়, এখানে কি 20,000 করে হইলে 5টা বিক্রয় করলো কি না 1 লক্ষ। তাহলে এখানে 5টা বিক্রয় করলো আমাদের 1 লক্ষ টাকা উঠে যাচ্ছে। দেখো এখানেও 5টা বিক্রয় করলে আমাদের কি 2 লক্ষ টাকা উঠে যাচ্ছে। আমাদের মূল উদ্দেশ্য কিন্তু এই টাকাটা তুলে আনা, আমাদের মূল উদ্দেশ্য। তাহলে এখানে এই 50,000 টাকা আমি কি
5টা বিক্রয় করেই তুলে ফেলতে পারতেছি, কারণ আমি খরচ করছি 5,000, বিক্রয় করতেছি দ্বিগুণ দামে 10,000। এখানে খরচ করছি 10,000, বিক্রয় করতেছি 20,000। এখানে খরচ করছি 20,000, বিক্রয় করতেছি কি 40,000। সেজন্য পরের মোবাইলগুলো আমরা ইচ্ছা মতো দামে বিক্রি করতে পারবো। কিন্তু এটা স্যামসাং পারে, যে অন্য কোম্পানি তেমন পারে না, কারণ স্যামসাং, এমআই এগুলার ওয়ার্ল্ড ওয়াইড, বিবিউ ওরাও পারে দাম কমাই ফেলতে পারে, কিন্তু বাংলাদেশের ওয়ালটন এবং আইফোন দাম কমাতে পারে না। এটা হচ্ছে সমচ্ছেদ বিন্দু। এবার আসো স্থায়ী ব্যয় কি। স্থায়ী ব্যয় সম্পর্কে একটু জানবো। উৎপাদনের পরিবর্তনের ফলে যে ব্যয়ের কোনো পরিবর্তন হয় না। ধরো এখন আমি যে স্টুডিও থেকে তোমাদেরকে পড়াচ্ছি, আমি যদি 20টা ব্যাচ পড়াই, তখনও আমার রুমের ভাড়া সেম। একটা পড়াইলো রুমের ভাড়া সেম, 2টা পড়াইলো রুমের ভাড়া সেম। তাহলে আমার স্টুডেন্ট বাড়ুক কমুক, আমার স্টুডিও কিন্তু এক রুমের বা একটাই আমার স্টুডিওর ভাড়াও পরিবর্তিত থাকবে। এটাই হচ্ছে কি স্থায়ী ব্যয়। উৎপাদনের একক হ্রাস বৃদ্ধির ফলে যে ব্যয়ের কোনো পরিবর্তন হয় না। তবে এখান থেকে প্রশ্ন আসবে না স্যার, প্রশ্ন আসবে এখান থেকে, মোট স্থির ব্যয় স্থির, মোট স্থির ব্যয় স্থির, একক প্রতি স্থির ব্যয় কি পরিবর্তনশীল। কেমনে দেখো, একটা সহজ উদাহরণ দেখাই। এখানে দেওয়া আছে কারখানা ভাড়া 50,000। এখানে 22 সালের উৎপাদন 5,000 একক, 23 সালের উৎপাদন 4,000 একক। দেখো 22 সালেও 50, 23 সালেও 50, মোটটা কিন্তু কি স্থির আছে, তাহলে মোট স্থির ব্যয় স্থির। এই জিনিসটা বুঝছো। একক প্রতি স্থির ব্যয় পরিবর্তনশীল কেমনে দেখো, 5,000 একক উৎপাদন করলে একটার পিছনে রুম ভাড়া পড়ে, কারখানা ভাড়া পড়ে 10 টাকা। 4,000 করলে 12.50 টাকা পড়ে। তাহলে এটার হ্রাস বৃদ্ধি ঘটতেছে না, পরিবর্তন হচ্ছে না। তাহলে মোটটা কিন্তু সবসময় সেম। দেখো আমি এই রুমের ভাড়া 10,000 টাকা দিই, এখানে আমি 500 স্টুডেন্ট পড়াইলে 10,000কে 500 দ্বারা ভাগ করব, 5,000 স্টুডেন্ট পড়াইলে 10,000কে 5,000 দ্বারা ভাগ করব। তাহলে এককটা চেঞ্জ হচ্ছে, কিন্তু 10,000 জায়গায় থেকে যাচ্ছে মোট ভাড়াটা। তাহলে এই বিষয়টা, এটা কোন ধরনের পরিবর্তন? ঋণাত্মক পরিবর্তন। কারণ বাড়লে কি হচ্ছে, কমতেছে, আর কমলে বাড়তেছে। এটা কি ঋণাত্মক পরিবর্তন। এই পরিবর্তনটা মোট ব্যয় স্থির, একক প্রতি স্থির ব্যয় পরিবর্তনশীল। এটা কোন ধরনের পরিবর্তনে ভার্সিটি অ্যাডমিশনে আসলে আমরা দেখাবো কি ঋণাত্মক পরিবর্তন। এবার আসো পরিবর্তনশীল ব্যয়। এখানে একটা উপরে উঠে গেছে, এটা পরিবর্তনশীল ব্যয়। পরিবর্তনশীল ব্যয়ের সংজ্ঞা হচ্ছে উৎপাদনের পরিমাণ পরিবর্তনের ফলে যে ব্যয়ের হ্রাস বৃদ্ধি ঘটে, সেটা হচ্ছে কি পরিবর্তনশীল ব্যয়। উৎপাদনের পরিমাণ বা একক পরিবর্তনের ফলে যে ব্যয়ের পরিবর্তন হবে তাকে পরিবর্তনশীল ব্যয় বলে। তো পরিবর্তনশীল ব্যয়ের থেকে প্রশ্ন আসতে পারে একক প্রতি পরিবর্তনশীল ব্যয় স্থির। ওইখানে হচ্ছে একক প্রতিটা পরিবর্তনশীল, এখানে কি একক প্রতিটা স্থির, মোটটা পরিবর্তনশীল। কেমনে দেখো একটু উদাহরণের সাহায্যে দেখি। 2022 সালের একটি কলমের উৎপাদন ব্যয় 10 টাকা। 23 সালে 10% বৃদ্ধি হলে এটা কি 1 টাকা বেড়ে যাবে, তাহলে 11 টাকা। 2022 সালের টোটাল উৎপাদন 5,000, 2023 সালের কত 5,000। তো দেখো এখানে একটার পিছনের দাম কত, একটার পিছনে আগে 10 টাকা ছিল, এখন কত 11 টাকা, 1 টাকা বেড়ে গেছে, তাহলে 1 টাকা বাড়ছে। এখানে দেখো একক প্রতি পরিবর্তনশীল ব্যয় এটা স্থির, 10 টাকার জন্য 1 টাকা বাড়ছে, যে এটা সবসময় স্থির থাকবে। এখানে যদি আমরা দেখাই 2024 সালে এটা কত 11, 2024 সালেও 11ই আছে, তাহলে 10 টাকা আগে ছিল, এখন 1 টাকা বাড়তেছে, এটা একক প্রতি স্থির ব্যয় স্থির আছে। কিন্তু 5,000 একক উৎপাদন করলে যখন 10 টাকা ছিল তখন 50,000, কিন্তু 11 টাকা হয়ে যাওয়ার ফলে 5,000 দিয়ে গুণ করলে তখন কত, মোটটা কত হচ্ছে, পরিবর্তন হচ্ছে না। আবার এখানে 7,000 একক করলে মোটটা কত 77,000। যদি 8,000 একক করি মোটটা কত হচ্ছে 88,000, কিন্তু 11 জায়গায় আছে, 2211, সরি 2311, 2411, 11 জায়গায় আছে। অর্থাৎ একটার পিছনে যেটা বাড়তেছে 1 টাকা সেটা স্থির আছে, কিন্তু একক পরিবর্তন হচ্ছে, যার কারণে মোটটাও পরিবর্তন হয়ে যাচ্ছে। আশা করছি এই বিষয়টা ক্লিয়ার। এটা হচ্ছে ধনাত্মক পরিবর্তন, কার মানে বাড়লে ওইখানেও কি বাড়তেছে, এখানে 11 টাকা হয়ে গেছে, একক বাড়ছে, ওইখানেও কি মোট ব্যয়টা কি বেড়ে যাচ্ছে, মোট পরিবর্তনশীল ব্যয়টা। সেজন্য বলা হয়েছে এখানে একক প্রতি পরিবর্তনশীল ব্যয় স্থির, আর মোট পরিবর্তনশীল ব্যয় কি পরিবর্তনশীল। স্থির বলতে এখানে 10 টাকার পিছনে যে 1 টাকা বাড়ছে, 1 টাকা এটা সবসময় ফিক্স থাকবে, তাহলে 1 টাকা এটা সবসময় ফিক্স, মোটটা চেঞ্জ হচ্ছে। এবার আসো এই চ্যাপ্টার থেকে গাণিতিক সমস্যা কি কি আসতে পারে দেখো। সমচ্ছেদ বিন্দু এককও টাকায় আসতে পারে, আয় বিবরণীর মাধ্যমে সমচ্ছেদ বিন্দু সত্যতা যাচাই করো। নিরাপত্তা প্রান্ত এককও কি টাকায়, নিরাপত্তা প্রান্ত অনুপাত। টার্গেট বিক্রয় বা প্রত্যাশিত বিক্রয়, কাঙ্ক্ষিত বিক্রয়, তিনটে একই কথা, এগুলো একই কথা দিয়ে বলে দিচ্ছি, পরীক্ষায় তোমরা শিখে যাবে টার্গেট বিক্রয়
হয়তো কাঙ্ক্ষিত বিক্রয় দিতে পারে। কাঙ্ক্ষিত এরকম মোবাইল কল করলে আপনার কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, মানে তুমি যেটা কামনা করতেছো বা প্রত্যাশা করতেছো সেটাতে ওই নাম্বারে এখন সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত ভিন্ন কথা। কন্ট্রিবিউশন মার্জিন একরকম সূত্র, অনুপাত বললে ভিন্ন রকম সূত্র। 2 বছরের ডাটা দেওয়া থাকলে কিভাবে কন্ট্রিবিউশন মার্জিন নির্ণয় করতে হয়। এবার আসো আমরা এই প্রশ্নগুলো, এখান থেকে গাণিতিক প্রবলেমগুলো আসতে পারে এই চ্যাপ্টারের। এবার আসো, এখানে একটা আয় বিবরণী দেওয়া আছে, সংক্ষিপ্ত আয় বিবরণী। এখান থেকে আমরা মূলত প্রশ্নগুলো সলভ করব। প্রশ্নগুলো সলভ করলেই এই ক্লাসটা শেষ হবে। একটু ভালো করে খেয়াল করতে হবে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, অর্ধেকে দেখলে হবে না। যারা একটা ক্লাসে 1 ঘন্টা ধৈর্য রাখতে পারে না তাদের কি আর ভার্সিটিতে চান্স হবে? এখানে সবাই চান্স পাবে নাকি ভার্সিটিতে? এখানে ক্লাস দেখতেছে তারাও সবাই চান্স পাবে না, এখান থেকে হয়তো 2-3 জন চান্স পাবে এরকম। তো ধৈর্যটা হচ্ছে অনেক একটা বিশাল একটা ব্যাপার, এটা রাখতে হবে। ধৈর্য রাখা, যেমন এখন গুচ্ছ সিইউ একসাথে পরীক্ষা দিছে, অনেকে দিশাহারা হয়ে পড়ালেখাই অফ করে দিছে, অনেকে দেখতেছে আবার সিইউর সিলেবাস চেঞ্জ করার কারণে অনেকে আর কি সিইউতেও দিবে না, ডিইউতেও দিবে না, ঘুমাবে। এটা হচ্ছে তাদের ধৈর্যের নমুনা। এবার আসো, সমচ্ছেদ বিন্দু একক ও টাকায় নির্ণয় করো। সমচ্ছেদ বিন্দু একক ও টাকায় নির্ণয় করো এবং আয় বিবরণীর মাধ্যমে সমচ্ছেদ বিন্দুর সত্যতা যাচাই করো। এটা পরে আমি একটা প্রশ্নে ভিন্ন ভিন্ন প্রশ্ন নিয়ে আসি, কেন? যাতে ভালো করে বুঝো। আগে আমরা নির্ণয় করবো সমচ্ছেদ বিন্দু একক। সমচ্ছেদ বিন্দু এককের সূত্র দেখো। সমচ্ছেদ বিন্দু এককের সূত্র হচ্ছে স্থায়ী ব্যয় ডিভাইড বাই একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস কি একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। একক প্রতি মানে একটার ব্যয়, একক প্রতি জনে জনে একটার জন্য, কিন্তু স্থায়ী ব্যয় হচ্ছে মোটটা। এখানে দেখো স্থায়ী ব্যয় এখানে দেওয়া আছে 1,80,000, তাহলে আমরা স্থায়ী ব্যয় 1,80,000 টাকা লিখলাম। এটা একটু উদ্দীপকটা একটু বুঝে নাও। বিক্রয় বাদ পরিবর্তনশীল ব্যয়, যেটা পাওয়া যায় বিক্রয় থেকে পরিবর্তনশীল ব্যয় বাদ দিলে এটার নাম কন্ট্রিবিউশন মার্জিন। দত্তাংশ বলতে পারবা, অবদান বলতে পারবা, অনুদান বলতে পারবা, একই কথা। চারোটা কি একই কথা। কন্ট্রিবিউশন মার্জিন, দত্তাংশ, অনুদান, অবদান, একই কথা। চারোটা একই কথা। এটা হচ্ছে বিক্রয় থেকে পরিবর্তনশীল ব্যয় বাদ দিলে কন্ট্রিবিউশন মার্জিন পাওয়া যায়। এটা হচ্ছে টোটালটা। এখন একক প্রতিটা কেমনে নির্ণয় করব, এটা হচ্ছে আমি অতিরিক্ত আনছি, এটা প্রশ্নে দেওয়া ছিল না। অতিরিক্ত কেমনে আনছি দেখো। এই 5,000 এককটা হচ্ছে এটার জন্য, এটার জন্য, এটার জন্য, অর্থাৎ সবগুলোর জন্য 5,000 একক। তো 5 লক্ষকে 5,000 দ্বারা ভাগ করলে 100, তারপর ঠিক আছে 100, তারপর 2 লক্ষকে 5,000 দ্বারা ভাগ করলে 40, 3 লক্ষকে 5,000 দ্বারা ভাগ করলে 60 টাকা। তাহলে একটার জন্য বের করার জন্য আমাকে মোট টাকাকে মোট একক দ্বারা ভাগ করতে হবে। মনে করো তুমি 5টা কলম নিছো 15 টাকা দিয়ে, তাহলে একটার দাম কত? 3 টাকা। টোটাল দাম 15, কলম নিছো 5টা, তাহলে একটার দাম কত আসছে? 3 টাকা। এইভাবে নির্ণয় করছি, ঠিক আছে। এখান থেকে স্থায়ী ব্যয় বাদ দিলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে নিট মুনাফা। এটা হচ্ছে একটা সংক্ষিপ্ত আয় বিবরণী যেটা ম্যানেজার দেখে। এবার আসো, তাহলে সমচ্ছেদ বিন্দু একক, তাহলে আমাদের স্থায়ী ব্যয় আমরা মোটটা বসাবো। স্থায়ী ব্যয় 1,80,000 বসালাম। একক প্রতি বিক্রয় মূল্য, একটার বিক্রয় মূল্য আমরা বের করছি 100 টাকা। একটার পরিবর্তনশীল ব্যয় 40 টাকা। তাহলে উপর 1,80,000, নিচে 60। উত্তর যেটা আসবে আমরা কাটাকাটি করি, এখানে 0, এখানে 3×6 কত? 3×6 18, 3, এখানে 0 আরো 3টা থেকে গেছে, তাহলে 3,000 একক উত্তর। সমচ্ছেদ বিন্দু যখন একক বলবে আমাদেরকে একক নির্ণয় করতে হবে। আজকে টোটাল বিক্রয় একক হচ্ছে 5,000, এইখান থেকে 3,000 একক বিক্রয় করে ফেললে আমরা যে টাকাটা খরচ করছি সেটা উঠে আসে, সেটার নাম হচ্ছে সমচ্ছেদ বিন্দু কি একক। তাহলে 3,000 একক উত্তর। এখন দেখো পরীক্ষায় এই যে এই অংশটার পরিবর্তে এটা দেওয়া নাই, এটা না দিয়ে স্যার এখানে যেমন আমরা মোট কন্ট্রিবিউশন বের করছি 5 লক্ষ থেকে 2 লাখ বাদ দিলে 3 লাখ, এখান থেকে একটার দাম 100 টাকা, একটার পরিবর্তনশীল ব্যয় 40 টাকা বাদ দিলে এখানে মোট কন্ট্রিবিউশন আর হবে না, কি হবে? একক প্রতি কন্ট্রিবিউশন 60 টাকা। তাহলে আমরা এখানে পরীক্ষা এভাবে লিখতে পারি, একক প্রতি, এটা এর পরের অঙ্কে দেওয়া আছে দেখো, স্থায়ী ব্যয় ডিভাইড বাই একক প্রতি কন্ট্রিবিউশন। এই দুইটা লাইনের
অপর নাম হচ্ছে এই দুইটা, একক প্রতি কন্ট্রিবিউশন। একক প্রতি কন্ট্রিবিউশন কেমনে পাবো? একক প্রতি বিক্রয় মূল্য থেকে একক প্রতি পরিবর্তনশীল ব্যয় বাদ দিলে 60 টাকা স্থায়ী ব্যয় ডিভাইড বাই একক প্রতি কন্ট্রিবিউশন। এখন দুইটাই জানতে হবে, কারণ এমসিকিউতে কোনটা দিয়ে দেয় এটা স্যার আর কেউ জানে না। তাহলে সমচ্ছেদ বিন্দু একক নির্ণয় করে ফেললাম। এবার আসা সমচ্ছেদ বিন্দু টাকায় নির্ণয়ের সূত্র। টাকায় নির্ণয়ের আমরা দেখো এখানে আরেকটা বিষয় আছে, একক প্রতি কন্ট্রিবিউশন নির্ণয়ের আরেকটা বিষয় আছে। কেমনে? এই যে মোট কন্ট্রিবিউশন 3 লাখ, এটাকে 5000 দ্বারা ভাগ করে দিল একক প্রতি 60 টাকা, এটা বের হবে। আমরা তো এখন বের করছি কি 100 টাকা থেকে 40 টাকা বাদ দিয়ে 60 টাকা, অথবা এইভাবে বের করা যাবে মোট কন্ট্রিবিউশন 3 লাখ। কেমনে পাইছি? বিক্রয় থেকে পরিবর্তনশীল ব্যয় বাদ দিয়ে 3 লক্ষ টাকা। এই যে বিক্রয় থেকে পরিবর্তনশীল ব্যয় বাদ, তাহলে 3 লক্ষ টাকা পাওয়া যায়। এই 3 লক্ষকে মোট উৎপাদিত একক 5000 দ্বারা ভাগ করলো, 3টা শূন্য কাটা 5 6 30, তাহলে শূন্য কেটে গেছে, আরেকটা শূন্য আছে, তাহলে 60 টাকা। এখানেও 60 টাকাটা আসে। তো যেটা ইচ্ছা সেটা দিয়ে করো, কারণ এখানে বিকল্প শিখতে হবে, একটা শিখলে হবে না স্যার। যেটা ইচ্ছা সেটা দিয়ে করো। এখানেও দেওয়া আছে একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন 100 মাইনাস 40, 60 টাকা। এবার আসো সমচ্ছেদ বিন্দু টাকার সূত্র। স্যার এই চ্যাপ্টারের যে কোনো একক দেওয়া থাকলে, এককের পরিমাণটা দেওয়া থাকলে, টোটাল একক, একটার দাম না, টোটাল কয় একক বিক্রি করছে সেটা দেওয়া থাকলে টাকার পরিমাণটা নির্ণয় করা একদম সহজ, কোনো সূত্র লাগবে না। সমচ্ছেদ বিন্দু একক টাকায় নির্ণয়ের জন্য সমচ্ছেদ বিন্দু একক ইন্টু একক প্রতি বিক্রয় মূল্য দ্বারা গুণ করে দিলে হবে। তাহলে সমচ্ছেদ বিন্দু একক, স্যার একটু আগে বের করছি 3000 একক। কত একক? 3000 একক। একক প্রতি বিক্রয় মূল্য কত? একটার দাম কত দেওয়া আছে স্যার? আমরা নির্ণয় করছি 100। কেমনে? 5 লক্ষকে 5000 একক দ্বারা ভাগ করে আমরা নির্ণয় করছি। তাহলে 100, তাহলে শূন্য কয়টা বাড়তেছে? এখানে দেখো 3 একে 3, এদিকে 3টা শূন্য, এদিকে 2টা শূন্য, 5টা শূন্য আসবে, তাহলে 3 লক্ষ টাকা। দেখো আমাদেরকে আয় ব্যয় সমান করার জন্য 3000 একক বিক্রয় করতে হবে, নয়তোবা 3 লক্ষ টাকা বিক্রয় করতে হবে। তখন আমরা যে টাকাটা খরচ করছি আসলে সেই টাকাটা উঠে যাবে। খরচ বলতে আমি এখানে যে 5 লক্ষ বিক্রি করতেছি সবগুলো কিন্তু আমার খরচ নয়, এখানে প্রফিট সহ অন্তর্ভুক্ত আছে। আমার খরচ আরো কম, আমার খরচ 3 লাখ। এখন আমি নির্ধারণ করে ফেললাম 3 লাখ, 3 লক্ষ টাকা আমার খরচ। আমার প্রধান উদ্দেশ্য এই টাকাটা তুলে আনা। তাহলে এককে দেওয়া থাকলে টাকায় যাওয়া একদম সহজ। সমচ্ছেদ বিন্দু একক ইন্টু একক প্রতি বিক্রয় মূল্য। এখন অনেকে বলবে যে স্যার পরীক্ষায় কি এরকম এত বড় দিবে? দুইটা না দিলে আমাদের যদি সরাসরি টাকায় বের করতে বলে, সরাসরি টাকায় বের করলে এরকম আগে কোনো স্কোপ আছে কিনা দেখবা। স্কোপ না থাকলে বিকল্প একটা সূত্র আছে, সমচ্ছেদ বিন্দু টাকায় সমান সেম আসে কিনা দেখো। স্থায়ী ব্যয় 1,80,000, বিক্রয় 5 লক্ষ, পরিবর্তনশীল ব্যয় 2 লক্ষ টাকা ইন্টু বিক্রয় 5 লক্ষ, তাহলে এখানে নিচে থাকবে 3 লক্ষ। স্থায়ী ব্যয় ডিভাইড বাই বিক্রয় মাইনাস পরিবর্তনশীল ব্যয় ডিভাইড বাই স্থায়ী ব্যয় ডিভাইড বাই বিক্রয় মাইনাস পরিবর্তনশীল ব্যয় ইন্টু কি বিক্রয়। তাহলে এখানে ক্যালকুলেশন করলে তোমাদের সেম টাকাটা আসবে। এখানে 3 লক্ষ, এখানে 1,80,000, এখানে থাকে কত? 5 লক্ষ। কাটাকাটি করে দেখো তোমরা, এখানে শূন্য সবগুলা কেটে দিই আমরা। দেখো এখানে 5টা শূন্য, এখানে 5টা শূন্য কেটে দিলাম, 3 একটা থেকে গেছে, 3 6 18, এখানে কত? 6000, এখানে কত? 6000 না, এখানে 60,000। এই দেখো শূন্য 5টা কেটে দিলাম, এখানে 5টা কেটে দিলাম, এখানে 5 একটা থেকে গেছে, 3 আছে, 3 দিয়ে 18 কাটলে 6, শূন্য 4টা উপরে বসে যাবে। তাহলে 6 আর 5 গুণ করো, 5 6 30, শূন্য আরো 4টা বসাও, তাহলে কত লাখ টাকা হয়? টোটাল 3 লক্ষ টাকা হয়। এখানেও স্যার 3 লক্ষ টাকা আসছে দেখেন। তাহলে আমাদের যদি এটা ভুল, ওই সূত্রটা ভুল থাকতো এটা জীবনেও মিলতো না। তো যেটা ইচ্ছা সেটা দিয়ে করো না তুমি। তোমার যদি অঙ্ক করতে জানো তুমি যেটা ইচ্ছা সেটা দিয়ে করতে পারবা। এবার দেখো একটা সেলফ টেস্ট দিচ্ছি, ভার্সিটিতে আসে যে এরকম, তোমাদের করে দিতে হবে। এটা একটু করো, এইটা এই ক্লাসে ধরছি যখন, এই ক্লাসে শেষ করে দেবে এই চ্যাপ্টারটা। দেখো সমচ্ছেদ বিন্দু 3 লক্ষ টাকা, টাকা মানে এককে দেওয়া নাই টাকা, বিক্রয় 5 লক্ষ, পরিবর্তনশীল ব্যয় 2,50,000, স্থায়ী ব্যয় কত?
এটা একটু চেষ্টা করো তো, এটা একটু চেষ্টা করো তো, অবশ্যই একটা সেলফ টেস্টটা নিজেরা চেষ্টা করো তো। এখানে বিশদভাবে আমি উপস্থাপন করেছি, তোমাদের এত অসুবিধা হবে না, ক্লাসটা বুঝতে সুবিধা হবে। কনকা দাস এখনো প্র্যাকটিক্যালি ভাবি নাই ব্রু। কেন তুমি একটু প্র্যাকটিক্যালি ভাবো না? প্র্যাকটিক্যালি ভাবলেই তো ভালো। তুমি কিভাবে ভাবছো? প্র্যাকটিক্যালি ভাবো আজকে থেকে। কনকা দাস রাকিব চৌধুরীর বন্ধু। এই দেখো, এটা হচ্ছে স্থায়ী ব্যয় নির্ণয় করতে বলছে। এইটার জন্য সূত্র মুখস্থ করতে হবে না। এই আগের এখানে দেখো, আগের এই সূত্র থেকে নিয়ে আসবো, যে আমি আগের এই সূত্র থেকে নিয়ে আসবো। তাহলে দেখো এখান থেকে আমরা নির্ণয় করতে পারবো। তবে আমি একটু পরিবর্তনশীল ব্যয়টা পরিবর্তন করে দিছি, আগেরটার মতো না। এখানে 2 লাখের জায়গায় আমি কত দিয়ে দিছি? 2.5 লক্ষ টাকা দিছি। তাহলে স্থায়ী ব্যয় প্রশ্নবোধক চিহ্ন আছে, বিক্রয় 5 লক্ষ, পরিবর্তনশীল ব্যয় 2,50,000 ইন্টু বিক্রয় কত? বিক্রয় 5 লক্ষ। সমচ্ছেদ বিন্দু আজকে দেওয়া আছে, সমচ্ছেদ বিন্দু 3 লক্ষ টাকা, সমচ্ছেদ বিন্দু 3 লক্ষ টাকা। এখন আমাদের ক্যালকুলেশন করে এটা নির্ণয় করতে হবে। এটা নির্ণয় করা একদম সহজ, আশা করি তোমরা এটার কাটাকাটি করে বজ্র গুণন করে নির্ণয় করে ফেলতে পারবে খুব সহজে। তাহলে নিচে আছে কত? 2,50,000। স্যার 2,50,000 আছে, এখানে প্রশ্নবোধক চিহ্ন, এদিকে আছে 5 লক্ষ। 2,50,000 কেমনে পাইছে? 5 লক্ষ থেকে 2.5 লক্ষ বিয়োগ করে, এটা কাটাকাটি করলে এখানে 2। তাহলে প্রশ্নবোধক ইন্টু 2। প্রশ্নবোধক বলতে কি? স্থায়ী ব্যয়, আমি বারবার লিখতেছি না। তাহলে এদিকে 3 লক্ষ টাকা আছে আগের মতোই, এখানে 3 লক্ষ টাকা আছে। তাহলে এখানে আছে প্রশ্নবোধক ইন্টু 2, এদিকে আছে 3 লক্ষ। তাহলে আমরা এখানে মনে করো প্রশ্নবোধকটা x আছে, আমরা এই পাশে নিয়ে আসবো। তাহলে 2 ইন্টু প্রশ্নবোধক চিহ্ন, ওই পাশে 3 লক্ষ। তাহলে 2টা আমরা xটা রেখে, x মানে হচ্ছে এখানে প্রশ্নবোধক চিহ্ন, এটা কি? স্থায়ী ব্যয়। তাহলে স্থায়ী ব্যয়কে রেখে নিচে 2 নিয়ে আসবো। তাহলে উপরে 3 লক্ষ। তাহলে নিচে 2 উপরে 3 লক্ষ হলে কত হয়? 1.5 লক্ষ টাকা। স্থায়ী ব্যয় 1.5 লক্ষ টাকা। এখন স্থায়ী ব্যয় 1.5 লক্ষ টাকা বসাই দিয়ে তোমরা নিজেরা এই সমচ্ছেদ বিন্দু, এখন 3 লক্ষ টাকা তো আগে আছে, এটা আবার করে দেখবা, দেখবা যে এদিকে ঠিক এই 3 লক্ষ টাকা আসবে। শুদ্ধি পরীক্ষা নিজেরা করে দেখবা, কাটাকাটি করে মিলছে। তো 3 লক্ষ এবার পক্ষান্তর করে ফেলতে হবে আর কি। 2 প্রশ্নবোধক চিহ্ন ওই পাশে নিয়ে যেতে হবে। কি 15? 1.5 লক্ষ টাকা আসবে। এই 1.5 লক্ষ টাকা মিলছে কিনা সবার? এই তো হাত 1.5 লক্ষ টাকা আসছে স্থায়ী ব্যয়। এত কঠিন করে করতে হবে এখানে বলছি না। এটা কাটাকাটি করে বিয়োগ করে 2x, ঠিক আছে? তো 1.5 লক্ষ টাকা, ঠিক আছে? সেলফ টেস্ট এই সূত্র দিয়ে করব। অনেক সময় পরিবর্তনশীল ব্যয় নির্ণয় করতে বলবে, বিক্রয় নির্ণয় করতে বলবে। তাহলে আগে সূত্র শিখছি যে বেশিরভাগ ভার্সিটিতে এরকম দেয়, সব দিয়ে দিছে, এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন, তো পক্ষান্তর করে করব। যেখানে দেওয়া না এটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে বজ্র গুণন করে আমরা খুব সহজে করে ফেলতে পারবো। এবার আসো আমাদের ক নম্বরের সর্বশেষ প্রশ্ন, আয় বিবরণীর মাধ্যমে সমচ্ছেদ বিন্দুর সত্যতা যাচাই করো। আয় বিবরণী মানে এটা একটা আয় বিবরণী না? এই আয় বিবরণীর মাধ্যমে সমচ্ছেদ বিন্দুর কি করতে হবে? সত্যতা যাচাই করতে হবে। মানে সমচ্ছেদ বিন্দুতে আয় ব্যয় সমান হলে মুনাফা কি হবে? মুনাফা 0 হবে না, সেটা আমাদেরকে নির্ণয় করে দেখাইতে হবে। তবে এটা অ্যাডমিশনে আসবে না, এটা জানার জন্য জানতে হবে, সবগুলো অ্যাডমিশন টেস্টে আসবে না। এরকম হলে তুমি 2টা সূত্র মুখস্থ করে অ্যাডমিশন অঙ্ক করে দিতে পারবে এই চ্যাপ্টার থেকে। একটু বেসিকটা না জানলে ডিউ রিটেনে যদি দেয় তখন তোমরা লটকি থাকবা। এবার আসো বিক্রয়। আমাদের কিন্তু স্বাভাবিক বিক্রয় কত ছিল? 5 লক্ষ। পরিবর্তনশীল ব্যয় 2 লক্ষ। এখানে 2.5 লক্ষ দিছি, এটা হচ্ছে আমি চেঞ্জ করে দিছি, এটা না, আমরা মূল উদ্দীপকের অনুযায়ী করবো। কন্ট্রিবিউশন কত? 3 লক্ষ টাকা। তাহলে এখন দেখো এখানে বিক্রয়, এখন সমচ্ছেদ বিন্দু দিয়ে করতে হবে যে আমাকে। এখানে আপনার 5,000 ছিল একক, এখন হচ্ছে সমচ্ছেদ বিন্দু অনুযায়ী করলে 3,000 একক। একটার দাম 100, দাম ঠিক থাকবে। তাহলে এখানে কত হয়? 3 লক্ষ। পরিবর্তনশীল ব্যয়ও 3,000 কে
কত ছিল আগে? 40 টাকা একটার দাম, এখনো 40 টাকা থাকবে। তাহলে 1 লক্ষ কত হয়? 20,000। বাদ দিলে তা কত থাকে? 1,80,000। আগে কন্ট্রিবিউশন কত ছিল? 3 লক্ষ। এখন যেহেতু 3,000 সমচ্ছেদ বিন্দুর এককটা দিয়ে সবগুলোকে করে দেখতেছি, তাহলে কন্ট্রিবিউশন মার্জিন হচ্ছে কত? 1,80,000। স্থায়ী ব্যয় পৃথিবীর ওই প্রান্তে গেলেও সবসময় সেম থাকবে, স্থায়ী ব্যয় আগেরটাই থাকবে, কারণ উৎপাদন আগে 5,000 করলো 1,80,000, 3,000 করলো 1,80,000, কারণ স্থায়ী ব্যয় কখনো পরিবর্তন হয় না। তোমাদেরকে একটু আগে উদাহরণ দিয়ে বুঝাইছি। তাহলে 1,80,000 থেকে 80 গেলে মুনাফা 0। তাহলে আমাদের যে 3,000 সমচ্ছেদ বিন্দু নির্ণয় করছি, এটা সত্যি আছে, এটা সঠিক আছে, এটা হচ্ছে আয় বিবরণীর মাধ্যমে কি সমচ্ছেদ বিন্দুর সত্যতা যাচাই। তবে বাজে এটা জীবনের এডমিশন টেস্টে আসবে না, এটা কখনো আসবে না। জানার জন্য জানা। এবার আসো আমাদের খ নাম্বার প্রশ্নটা কি দেখি একটু। খ নাম্বার প্রশ্ন, নিরাপত্তা প্রান্ত একক ও টাকায় নির্ণয় করো। প্রমিস বড়ুয়া কোথায়? প্রমিস বড়ুয়াকে একটু মেনশন দাও, ওর তো পার্সোনালি ক্লাস লাগে। প্রমিস বড়ুয়া আর অনিন্দ বড়ুয়া ওরা নাই, ওদেরকে একটু মেনশন দিয়ে দাও। নিরাপত্তা প্রান্ত একক ও টাকার পরিমাণ নির্ণয় করো। নিরাপদে থাকা, নিরাপদ মানে কি জানো? 5,000 একক টোটাল বিক্রি করছে না, এখান থেকে সমচ্ছেদটা বাদ দিলে এই বাকি 2,000 টাকা দিয়ে বউ ছেলেকে কি এগুলা মানে কাপড় কিনে দেবে, এখান থেকে ঘর ভাড়া দিবে, নিজে খাবে, মোবাইল কিনবে, এগুলা। অর্থাৎ মোট বিক্রয় একক থেকে সমচ্ছেদ বিক্রয় একক বাদ দিলে যে এককটা অবশিষ্ট থাকে সেটা নিরাপত্তা প্রান্ত একক, মানে এটা নিয়ে নিরাপদে ঘুমাবে কম্বলের নিচে। নিরাপত্তা প্রান্ত একক। এখন নিরাপত্তা প্রান্ত টাকায় কেমনে নির্ণয় করব? স্যার একক দেওয়া থাকলে টাকায় যাওয়া একদম সহজ। তাহলে নিরাপত্তা প্রান্ত একক 2,000 একক। টাকায় বের করার জন্য একটার প্রতি বিক্রয় মূল্য দ্বারা গুণ করে দিব। কত হয়? 2,000 গুণ কত? 100। তাহলে 2 লক্ষ টাকা। তাহলে নিরাপত্তা প্রান্ত, নিরাপদে ঘুমানোর জন্য হয়তো 2,000 একক অবশিষ্ট থাকতে হবে, অথবা 2 লক্ষ টাকা অবশিষ্ট থাকতে হবে, মানে যেগুলোর থেকে মুনাফা করবে, অন্যান্য ব্যয়গুলো নির্বাহ করবে এবং এগুলো দিয়ে ভবিষ্যতের কাজ করবে। তাহলে নিরাপত্তা প্রান্ত একক এবং টাকায় একদম সহজ নির্ণয় করা, এটার জন্য কোনো সূত্র মুখস্থ করতে হবে না। মোট বিক্রয় একক থেকে সমচ্ছেদ এককটা বাদ দিলে নিরাপত্তা প্রান্ত একক পাওয়া যাবে। এই এককটাকে একক প্রতি দাম দ্বারা গুণ করে দিলে নিরাপত্তা প্রান্ত টাকা পাওয়া যাবে। অথবা মোট বিক্রয়ের টাকা কত? 5 লক্ষ। সমচ্ছেদ বিক্রয়ের টাকা কত বের করছিলাম স্বাভাবিকে? 3 লক্ষ। এইভাবেও 2 লক্ষ টাকা নির্ণয় করা যাবে। এইভাবেও 2 লক্ষ টাকা আসে, এখানেও 2 লক্ষ টাকা আসে। যেটাই দিয়ে ইচ্ছা হয় বাজি সেটা দিয়ে করো, যেটা দিয়ে ইচ্ছা হয় সেটা দিয়ে করো। তাহলে এবার আসুন, নিরাপত্তা প্রান্ত অনুপাত যখন বলবে একটু ভেবে চিন্তে করতে হবে। নিরাপত্তা প্রান্ত অনুপাত, তো নিরাপত্তা প্রান্ত অনুপাতের সূত্রটা একটু দেখো সবাই। তাহলে নিরাপত্তা প্রান্ত একক নির্ণয় করলাম 2,000 একক। কেমনে পাইছি 2,000 এককটা? মোট বিক্রয় 5,000 থেকে সমচ্ছেদ বিক্রয় 3,000 একক বাদ দিলে 2,000 একক। তো টাকায় কেমনে নির্ণয় করব? 2,000 একককে একটার প্রতি দাম দ্বারা গুণ করে দিলে 2 লক্ষ টাকা চলে আসে। অথবা মোট বিক্রয়ের দাম থেকে সমচ্ছেদ বিক্রয়ের দাম বাদ দিলেও 3 লক্ষ টাকা বাদ দিলেও 2 লক্ষ টাকা আসে। যেটা ইচ্ছা সেটা করো, যেটাই। তবে এখানে টাকা লিখতে হবে বাজে, এখানে কি লিখতে হবে? টাকা লিখতে হবে। এবার আসো নিরাপত্তা প্রান্ত অনুপাত। নিরাপত্তা প্রান্ত অনুপাতের সূত্রটা একটু দেখো। নিরাপত্তা প্রান্ত অনুপাত সমান নিরাপত্তা প্রান্ত টাকা, নিরাপত্তা প্রান্ত টাকা ডিভাইডেড বাই মোট বিক্রয় ইন্টু 100। তাহলে আমাদের মোট বিক্রয় দেওয়া আছে 5 লক্ষ, নিরাপত্তা প্রান্ত টাকা একটু আগে নির্ণয় করছি 2 লক্ষ টাকা। কেমনে? নিরাপত্তা প্রান্ত কেন চাইলে সূত্র লিখতে পারো, মোট বিক্রয় টাকা মাইনাস সমচ্ছেদ বিক্রয় টাকা। তাহলে একই কথা, আমরা তো অলরেডি এটা আগে করে ফেলছি। তো 2 লক্ষ টাকা এখানে লিখে দিব, নিরাপত্তা প্রান্ত টাকা ইন্টু 100। কত পার্সেন্ট আসে দেখো, কত পার্সেন্ট আছে দেখো, কত পার্সেন্ট আসে দেখো, একটু কাটাকাটি করি। 0 2টা কাটা, এখানে আরো 3টা আছে, 1টা 2টা 3টা। তাহলে এদিকে 2টা, এখানে 3টা চলে, 5টা চলে গেছে, 5 অবশিষ্ট আছে। 5 4 20, তাহলে 40% আসবে। স্যার 40% আসবে, 40% আসবে। আমাদের অঙ্ক শুদ্ধ আছে কিনা এটার একটা শুদ্ধি পরীক্ষা করব। মানে টোটাল 5 লক্ষ বিক্রয় করবে যে এখানে,
40% ভবিষ্যতের জন্য, নিরাপদে থাকার জন্য, কম্বলের ভিতরে থাকার জন্য শীতকালে রেখে দিতে হবে। 40% কয় টাকা? 5 লক্ষের 40% মারো তোমরা, 2 লক্ষ টাকা আসবে। এইভাবে অ্যাডমিশনে প্রশ্ন আসতে পারে। মোট বিক্রয়, দেখো এটা ভালো করে খেয়াল করো, মোট বিক্রয় 5 লক্ষ টাকা, নিরাপত্তা প্রান্ত অনুপাত 40%। নিরাপত্তা প্রান্ত টাকা কত? টাকা কত? তাহলে এটা 40% ক্যালকুলেশন করলে হয়ে যাবে, 2 লক্ষ টাকা আসে। দেখো 5 লক্ষ টাকা 40%, 2 লক্ষ টাকা আসবে। দেখো আরেকটু কঠিন করলে প্রশ্নটা কিরকম হয়, তাহলে আরেকটু কঠিন করলে, তাহলে দেখো 100% টোটাল, এখান থেকে 40% যদি কম্বলের ভিতরে থাকার জন্য হয়, আর কম্বলের বাইরে থাকার জন্য কয় পার্সেন্ট? 60%। এটা হচ্ছে সমচ্ছেদ বা আয় ব্যয় সমান। তাহলে দেখি 5 লক্ষ এর 60% 3 লক্ষ আসে কিনা দেখি, 3 লক্ষ আসে কিনা দেখো, 5 লক্ষের 60% 3 লক্ষ টাকা আসে। এইভাবে এডমিশনে আসবে। এখন যদি মূলটা না জানো বাজে, এডমিশনের গুলো কেমনে বুঝবা? কোত্থেকে 60%, কোত্থেকে 20%, 30% আসে, এটা কেমনে বুঝবা? শর্টকাট কিছু মেথড আছে, শর্টকাট শিখা যাবে, কিন্তু কিছু বিষয় আছে যে বিশদভাবে জেনে শর্টকাটে যাইতে হবে। এই যে এখন আমি জানাইলাম, এখানে টোটাল 100%, এখান থেকে 40 যদি নিরাপদে কম্বলের জন্য হয়, আর কম্বলের বাইরের জন্য 60টা দিয়ে ব্যয় নির্বাহ করব, আয় ব্যয় সমান করব, তাহলে 3 লাখ। তো 5 লাখ থেকে 3 লাখ বাদ দিলে এমন 2 লাখ আসে। এরকম পার্সেন্টেজে বেশি আসছে সিইউতে প্রশ্ন, তোমরা দেখিও। এবার আসো কন্ট্রিবিউশন মার্জিন। স্যার এটা অলরেডি নির্ণয় করা আছে। কন্ট্রিবিউশন মার্জিন মানে এই দেখেন, কন্ট্রিবিউশন মার্জিন মানে এটা কন্ট্রিবিউশন মার্জিন, দত্তাংশ, অনুদান, অবদান 3 লক্ষ টাকা, এটা অলরেডি নির্ণয় করা আছে। যদি পরীক্ষা বলে যে একক প্রতি কন্ট্রিবিউশন মার্জিন কত, তখন 3 লক্ষকে 5000 দ্বারা ভাগ করলে 60 টাকা পাওয়া যাবে। অথবা একটার দাম 100 টাকা, একটার পরিবর্তনশীল ব্যয় 40 টাকা, এটা বাদ দিলেও 40 টাকা পাওয়া যাচ্ছে। যেটা ইচ্ছা লটকায় রাখো, ঝুলাই রাখো, যা ইচ্ছা তা দিয়ে করো, কিন্তু জানতে হবে, জানলে পারবা, না জানলে পারবা না। তাহলে এখন আসো কন্ট্রিবিউশন মার্জিন। কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত, কন্ট্রিবিউশন মার্জিন অনুপাতের সূত্রটা একটু দেখো। কন্ট্রিবিউশন, এই দেখো এটা আর এটা তোমরা মিক্স করে ফেলবা অনেকে। সমচ্ছেদ বিন্দু টাকার সূত্র হচ্ছে স্থায়ী ব্যয় ডিভাইড বাই বিক্রয় মাইনাস পরিবর্তনশীল ব্যয় ইনটু বিক্রয়। আর মার্জিন অনুপাত যখন বলবে গুণের পর 100 আসবে। যেমন আমরা একটু আগে নিরাপত্তা প্রান্ত অনুপাত নির্ণয় করছি না, গুণের পর 100 আসছে না, এখানে এই বিষয়টা মনে রাখবা। তাইলে এখানে হচ্ছে এই নিচের জিনিসটা উপরে উঠে যাবে, বিক্রয় মাইনাস পরিবর্তনশীল ব্যয় ডিভাইড বাই বিক্রয় ইনটু কি 100, এভাবে করতে হবে আমাদের। তাহলে দেখো এটা আপাতত রাখি, এগুলো বিকল্প, ঠিক আছে? তাহলে এখানে আমরা অঙ্কটা একটু করি। বিক্রয় 5 লক্ষ, পরিবর্তনশীল ব্যয় 2 লক্ষ টাকা ইন্টু 100, নিচে হচ্ছে বিক্রয় 5 লক্ষ। তো ক্যালকুলেশন করলে দেখবা যে তোমরা এখানে 5 লক্ষ, এটার থেকে এটা বাদ দিলে 3 লক্ষ টাকা থাকে ইন্টু 100। তো শূন্য 2টা কেটে দিলাম, আরো 3টা শূন্য আছে, এখান থেকে 3টা কাটলাম, ঠিক আছে? এখানে অবশিষ্ট আছে 5, 5 6 30, শূন্য আর একটা অবশিষ্ট আছে 60%। স্যার এটা অনেকে যারা মেধাবী তারা এখানেই জেনে গেছিল যে এটা 60% হবে, কারণ নিরাপত্তা প্রান্ত যদি 40% হয় আর বাকিটাই হচ্ছে কি কন্ট্রিবিউশন মার্জিন 60%। তো এটা কেন দিছি স্যার বিকল্প? এই উপরের উপরে কি বিক্রয় মাইনাস পরিবর্তনশীল ব্যয় কথাটা না লিখে কন্ট্রিবিউশন মার্জিনও লিখে থাকতে পারে পরীক্ষায়। অনেকে বলে যে স্যার আপনি শিখেছেন বিক্রয় মাইনাস পরিবর্তনশীল ব্যয় বাদ দিতে হয়, কিন্তু পরীক্ষায় এটা না দিয়ে কন্ট্রিবিউশন মার্জিন 3 লক্ষ টাকা দিয়ে দিছে। তখনও কিন্তু তোমরা কি নির্ণয় করতে হবে, তোমাদের নির্ণয় করে দেখাতে হবে। অর্থাৎ বিকল্প কাজগুলো জানতে হবে। সবগুলো সূত্র মুখস্থ করে ফেলেছো এখন। এখানে শুধু 2টা সূত্র মুখস্থ করলে হবে, আর কোনো সূত্র মুখস্থ করতে হবে না। অঙ্ক করলে পুরো চ্যাপ্টারটা যদি এভাবে বুঝে বুঝে করো, অবশ্যই তোমাদের এটা নিয়ে একটা ক্লিয়ার ধারণা হয়ে যাবে। দেখো আমরা আর বেশি না, আমাদের আর 3টা প্রশ্ন আছে শুধু। 1.5 লক্ষ টাকা স্যার এখন মুনাফা করছে কত, এটা একটু দেখি আমরা। 1,20,000। তো মুনাফা কত করতে চাচ্ছে? 1,20,000কে ছাড়িয়ে 1.5 লক্ষ টাকা মুনাফা করতে চাচ্ছে। কত একক পণ্য বিক্রয় করতে হবে? এটা হচ্ছে প্রত্যাশিত বিক্রয় এককের সূত্র। প্রত্যাশিত বিক্রয় মানে হচ্ছে কাঙ্ক্ষিত, মানে কত একক বিক্রয় করলে, অর্থাৎ কত একক বিক্রয় করলে আমার মুনাফা কত হবে? 1.5 লক্ষ হবে। এখন দেখো 5,000 একক বিক্রয় করে
5,000 একক বিক্রয় করে আমাদের মুনাফা হয়েছে 1,20,000। 1,50,000 করতে চাইলে নিশ্চয়ই বিক্রয় সংখ্যা বাড়াতে হবে, হয়তোবা এককে নয়তোবা টাকায়। তো একক না বাড়াইলে মোট বিক্রয় কেমনে বাড়বে? এককও বাড়াইতে হবে, টাকায়ও কি বাড়াইতে হবে। হয়তো এখানে আরেকটু বাড়ি যাবে, 5,500 বা 6,000 এরকম হবে। একক করে দেখি এটা কিভাবে আসতে পারে প্রশ্নটা। প্রত্যাশিত বিক্রয়, টার্গেট বিক্রয়। অনেকের টার্গেট এরকম ধরো সিইউ ডিইউ, যেমন এখানে ক্লাস দেখতেছে, এখানে এটার নাম কি শাহরিয়ার ফাহিম, এটার টার্গেট সিইউ ছিল। এখন সিইউ যখন ছিল এবার চেঞ্জ করে ফেলছে, এর টার্গেট মিস হয়ে গেছে। তো ঠিক এরকম আর কি, টার্গেট বিক্রয়, প্রত্যাশিত বিক্রয়, কাঙ্ক্ষিত বিক্রয়। একক বললে প্রত্যাশিত মুনাফা কত? 1.5 লক্ষ। স্থায়ী ব্যয় কত দেওয়া আছে আমাদের? উদ্দীপকটাতে স্থায়ী ব্যয় কত দেওয়া আছে? 1,80,000। স্থায়ী ব্যয় 1,80,000 দেওয়া আছে, 1,80,000। একক বললে এখানে একক প্রতি দাম গুলো বাদ দিতে হবে। একক প্রতি বিক্রয় মূল্য 100, একক প্রতি পরিবর্তনশীল ব্যয় 40 টাকা। তাহলে দেখো এই লাইনটার, এই দুইটা লাইনের পরিবর্তে আমরা এখানে একক প্রতি কন্ট্রিবিউশন দিতে পারি না? একক প্রতি কন্ট্রিবিউশন এখানে নির্ণয় করে দেখাইছিলাম। এই যে একটার দাম থেকে একটার পরিবর্তনশীল বাদ দিলে 60 টাকা। তো এখানেও স্যার বিয়োগ করলে আমাদের 60 টাকা আসে। 60 টাকা আসে না 100 থেকে 40। তো এই দুই লাইন না লিখে একসাথে 60 টাকাও লিখে দিতে পারবো। কেন এটা দেখাতে হচ্ছে? পরীক্ষা এটাও থাকতে পারে। তোমরা অনেকে মুখস্থ করে যাবে একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়, দেখবে যে এটা নাই, বলছে একক প্রতি কন্ট্রিবিউশন 60 টাকা, এরকম দিয়ে দিতে পারে। তাহলে এখানে 1.5 লক্ষ আর এটা যোগ করলে কত হয়? 3 লক্ষ আর এদিকে 30, 3,30,000 টাকা। তো একটু ভাগ করে দেখো, 3,30,000 কে 60 দ্বারা ভাগ করো। 3 লক্ষ ভাগ 60, তাহলে 5,500 একক। তো প্রশ্ন আরো ঘুরাইতে পারে, এখন 5,500 একক বিক্রয় করলে আমাদের কি 1.5 লক্ষ টাকা মুনাফা হবে। তাহলে কত একক বাড়াইছি যে আমরা মাত্র বিক্রয় 500 একক, কত একক বাড়াতে হবে? এইভাবে প্রশ্ন একটু ঘুরাইতে পারে। 1.5 লক্ষ টাকা মুনাফা করতে চাইলে কত একক বিক্রয় করতে হবে, না বলে কত একক বিক্রয় বাড়াতে হবে। তো স্যার এখন টোটালটা আগে এটা নির্ণয় করতে হবে 5,500। তো এখন 5,500, আগে ছিল 5,000, কত বাড়াতে হবে? 500 একক বিক্রয় বাড়াতে হবে। তো এই প্রশ্নটা আরেকটু চেঞ্জ করে আসতে পারে, অধিক আগের চেয়ে বা আগের চেয়ে 40,000 টাকা অধিক মুনাফা করতে চাইলে, আগের চেয়ে 40,000 টাকা অধিক মুনাফা করতে চাইলে কত একক বিক্রয় করতে হবে বা বাড়াতে হবে? বাড়াতে হবে কেমনে নির্ণয় করে এটা দেখাইলাম। মানে আগের চেয়ে 40,000 টাকা বেশি মুনাফা করতে চাইলে, তো স্যার তখন প্রত্যাশিত মুনাফার অ্যামাউন্টটা কেমন হবে? দেখেন, প্রত্যাশিত মুনাফা আগের চেয়ে 40,000 বেশি, তার মানে শুধু 40 বসা দিলে হবে না, আগের 1,20,000 প্লাস কত করতে হবে? এই 40 বসাইতে হবে। তার মানে প্রত্যাশিত মুনাফা হবে 1 লক্ষ কত? 60। আগের চেয়ে 40 মানে আগেরটাও আছে, আরো 40 বাড়াতে হবে, 1,60,000 হয়ে যাবে। তো এখানে স্থায়ী ব্যয় তখন কত হবে? 1,80,000, আগেরটাই থাকবে আর 60 টাকা। এইভাবে করতে হবে অঙ্কগুলো। একটা অঙ্ক থেকে কিভাবে ঘুরিয়ে পেঁচিয়ে দেয়। এখন দেখো, একক দেওয়া থাকলে টাকায় যাওয়া একদম সোজা, বলছিলাম না? আজকে আমরা এখানে কত একক পাইছি? 5,500 একক। আমাদের অঙ্কটা শুদ্ধ আছে কিনা, যারা মেধাবী, যারা বেশি মেধাবী অ্যাকাউন্টিং বুঝো, এখানে করলে এখন মিলে যাবে অঙ্কটা। এখন 5,500 দিয়ে করে দেখো না তোমরা নিজেরা, 100 টাকা। এখানেও 5,500-কে 40 দ্বারা গুণ করে দেখো না, তাহলে এখানে একটা টাকা পাবা। তো একটু করে দেখি আমাদের অঙ্কটা শুদ্ধ আছে কিনা, একটু শুদ্ধি পরীক্ষা করে দেখি না, আর বেশিক্ষণ লাগবে না। 500 গুণ 100, তাহলে 5,50,000, 5,50,000। এখানে 5,500 গুণ 40, তাহলে 2 লক্ষ কত? 20। তাহলে 3,30,000 টাকা কি? 3,30,000 টাকা আসে আমাদের কন্ট্রিবিউশন মার্জিন বা অবদান। স্থায়ী ব্যয়, মঙ্গল গ্রহ গেলেও 1,80,000, চাঁদে গেলেও 1,80,000, পৃথিবীতে থাকলেও কি 1,80,000। তো বাদ দিয়ে দেখো 1.5 লক্ষ টাকা মুনাফা আসছে কিনা দেখো। আগে মুনাফা কত ছিল? 1,20,000, তখনও 1,80,000 স্থায়ী ব্যয়,
এখনো 1,80,000, তা এখন 1.5 লাখ আসছে কিনা দেখো না, আমি 5,500 দিয়ে করে দেখছি আর কি। স্থায়ী ব্যয় স্যার আরগুলা পরিবর্তন হবে। তো আশা করছি বুঝেছো তোমরা। এবার আসো 1.5 লক্ষ টাকা মুনাফা করতে চাইলে কত টাকা, টাকা একক বলরে টাকা স্যার এককে দেওয়া থাকলে 5,500 ইন্টু 100 টাকা কত 5,50,000 টাকা আর কি। এটা টাকা এককে দেওয়া থাকলে টাকারটা একদম পান্তাবাদ, এককে দেওয়া থাকলে টাকারটাতে যাওয়া একদম পান্তাবাদ। তো অনেকে মনে করবে স্যার এককে দেওয়া না থাকলে তখন আমরা কি করব, এককটা বের করতে বলে না, সরাসরি টাকায় বলছে, তখনও আছে তো ভিটামিন আছে তো এখানে। 1.5 লক্ষ টাকা প্রত্যাশিত, উপরে সেম থাকবে দেখো, একক আর টাকারটার উপরে সেম 1,80,000। কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত 0.60 লিখতে হবে, কারণ এখানে ভগ্নাংশ আকারে লিখতে হবে, আমাদের দশমিকে রূপান্তর করে লিখতে হবে, যেহেতু এটা 60% ছিল এই জন্য। তাহলে দেখবা যে ঠিকই কত আসে, 5,50,000 টাকা আসে। দেখো ভালো করে দেখো। হ্যাঁ, সবার শেষে একটা মজা আছে দেখো, 2 বছরের ডাটা দেওয়া থাকলে কিভাবে কন্ট্রিবিউশন মার্জিনটা নির্ণয় করবো, অর্থাৎ 60% যেটা, সেটা 2 বছরের ডাটা দেওয়া থাকলে আমরা কিভাবে নির্ণয় করবো, এটা এডমিশনে আসতে পারে। 2 বছরের ডাটা দেওয়া থাকলে কিভাবে নির্ণয় করবো, এটা হচ্ছে আমাদের ক্লাসের সর্বশেষ বিষয়। তো এখন দেখো তোমরা প্রশ্নগুলো কিভাবে এডমিশনের জন্য অ্যানালাইসিস করবা। একটা দিছে না, স্যারে তো দেখাই দিছিল যে একটা থেকে ভিন্ন ভিন্ন বের করা যায়, ওই সূত্র দিয়ে পারো কিনা দেখবা, ভিন্নভাবে অঙ্ক করলে কিভাবে আসতে পারে। মনে করো এখানে একটা আমি অঙ্ক দেখাইছিলাম তোমাদের, এই যে স্থায়ী ব্যয় নির্ণয়ের একটা কৌশল দেখাইছিলাম। তুমি স্থায়ী ব্যয়টাকে রেখে পরিবর্তনশীল ব্যয় নির্ণয় করতে পারো কিনা, তুমি একটু কৌশলটা শিখবা, তখন তোমার প্রশ্নগুলো সহজ হয়ে যাবে। আর এডমিশনের এই এতগুলো সূত্র বা মুখস্থ রাখতে পারবে না, প্র্যাকটিস করে দেখতে হবে। তাহলে আসলে 2 বছরের ডাটা দেওয়া থাকলে, 2 বছরের তথ্য দেওয়া থাকলে উপরে মুনাফা বসবে, নিচে বিক্রয় বসবে। উপরে মুনাফা বসবে, নিচে এখানে একটা কথা ওঠে নাই, নিচে কি বসবে, নিচে বিক্রয়। 2 বছরের ডাটা দেওয়া থাকলে উপরে মুনাফা, নিচে কি বিক্রয় বসবে। তাহলে মুনাফা ছোট, যেহেতু ছোটটাকে উপরে দিব, বিক্রয় বড়, বড়টাকে নিচে দিব। তাহলে এটা আমি অনেকবার আলোচনা করছিলাম, আবার একটু বলে দিচ্ছি, ছোটটা সবসময় কি হয় উপরে বসে আর বড়টা নিচে বসবে। তাহলে এখানে আরেকটা কথা বলছি, সর্বশেষ বছরকে ভিত্তি বছর ধরতে হবে, অর্থাৎ এখানে পরের রিসেন্ট যে কাছাকাছি বছরটা, সেটার থেকে আগের বছরের গুলো বাদ দিতে হবে আমাদের। তাহলে দেখো 15 সালের বিক্রয় হচ্ছে 15 লক্ষ, মুনাফা ব্র্যাকেট, এটা ব্র্যাকেট দেওয়ার দরকার না, ব্র্যাকেট দেওয়া মানে মাইনাস, এটা তোমরা সবাই জানো, অ্যাকাউন্টিং স্টুডেন্ট সবাই জানো। আর 16 সালে 20 লক্ষ আর কি মুনাফা কত, 2 লক্ষ টাকা। এটা মাইনাস না, এটা মাইনাস দিলে এরকম, এটা ওই আমার টাইপরাইটার ভুল করে ফেলছিল, এটা একটা বোর্ড কোয়েশ্চেন আসছে এরকম প্রশ্ন, এখানে এটা মাইনাস দিয়ে শুধু, বুঝছো, 1 লক্ষটা মাইনাস, এটা মাইনাসে নাই। তাহলে দেখো মুনাফার পরিবর্তন, এখানে বৃত্তি দর বোঝো 16টা, তো 16 মুনাফা কত, 2 লক্ষ, মাইনাস এটা হচ্ছে মাইনাস 1 লক্ষ, অর্থাৎ ব্র্যাকেট দেওয়া মানে কি। তাহলে বৃত্তি কেমনে নির্ণয় করবো, মুনাফার পরিবর্তন, বৃত্তি বছর থেকে আগের বছর বাদ দিব। বৃত্তি কোনটা, কাছাকাছি যে বছর সেটা বৃত্তি, 16 সালেরটা বৃত্তি ধরছি আমরা 2 লক্ষ, আর এর আগেরটা হচ্ছে পরের বছর, তো কাছাকাছি বছর থেকে আগের বছরটা বাদ দিতে হবে। বিক্রয়টা কেমনে নির্ণয় করবো, বৃত্তি বছরের বিক্রয় কত, 20 লক্ষ, আগের বছরের বিক্রয় কত, 15 লক্ষ। তাহলে পরিবর্তনটা কেমনে নির্ণয় করে দেখো, বৃত্তি বছরের বিক্রয় মাইনাস আগের বছরের বিক্রয়, বৃত্তি বছরের মুনাফা মাইনাস কি আগের বছরের মুনাফা। এটা ব্র্যাকেট দিয়ে দেওয়া মানে এটা ক্ষতি হয়েছে, যে মুনাফা হয়নি। তাহলে এখন একটু ক্যালকুলেশন করে দেখি, এখানে পরিবর্তন 5 লক্ষ ইন্টু 100 হবে, ইন্টু কি 100 হবে, মার্জিন অনুপাত বললে 100। আর এখানে দেখো এটা 2 লক্ষ, এখানে মাইনাস, এদিকে একটা মাইনাস আছে, মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে 3 লক্ষ টাকা, মাইনাসে মাইনাসে কি প্লাস হয়ে যাবে 3 লক্ষ টাকা। এখন দেখো কাটাকাটি করি, 0 2টা কাটা গেছে, এখানে 1 2 3টা বাকি আছে, 3টা কেটে দিলাম, 5 আছে। তাহলে এখানে কত হয়, 5 6 30, এখানেও কি 60% আসবে। তোমরা একটু ক্যালকুলেশন করে দেখবা। তাহলে এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে, এখানে মাইনাস হচ্ছে বৃত্তি বছর থেকে আগের বছরটা বাদ দিব, তো ব্র্যাকেট দেওয়া মানে এখানে মাইনাস আছে, মাইনাসে মাইনাসে কি প্লাস, এই জন্য এটা 3 লাখ টাকা হয়ে গেছে। আর যদি এটা প্লাসে থাকতো তখন এখানে বিয়োগ করলে থাকতো কত, 2 লাখ থেকে 1 লক্ষ গেলে কত থাকতো, 1 লক্ষ টাকা থাকতো আর অবশিষ্ট। তো আশা করছি এই বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়েছে, চ্যাপ্টারটাও ক্লিয়ার হয়েছে সাথে সাথে।
সমচ্ছেদ বিন্দুর যে বিষয়টা সেটা মোবাইলের মাধ্যমে যদি শিখি আমরা খুব সহজে শিখতে পারি এবং একটা বাস্তবিক একটা উদাহরণ আমরা ফিলটা পাই। তাহলে আইফোনের কেন দাম সহজে কমে না? কারণ আইফোনের বিক্রয় কম, স্যামসাং এর বিক্রয় বেশি, এমআই বিক্রয় বেশি। তারা খুব দ্রুত ব্রেক ইভেন অর্থাৎ যা ইনভেস্ট করছে তা তুলে ফেলতে পারে। পরের মোবাইলগুলো তারা অবশ্যই ইচ্ছা মতো দামে বিক্রয় করতে পারে, চাইলে গার্লফ্রেন্ডকেও একটা দিতে পারে মোবাইল ফ্রিতে। আশা করছি অনিন্দ এতক্ষণ পর আসছে। তারপর প্রমিস বড়ুয়াকে একটু মেনশন দিয়ে দিও, সেও একটু দেখুক। তো আজকে ক্লাসটা এই পর্যন্তই। তোমরা ক্লাসটা ভালো লাগলে তোমাদের ওয়ালে শেয়ার করে রাখিও। পরবর্তী আরেকটা ক্লাসে আমি আলোচনা করব যেটা শর্ট সিলেবাসে ছিল না এরকম একটা চ্যাপ্টার, চেষ্টা করব প্রথম অধ্যায়টা নিয়ে আলোচনা করার জন্য। হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়, ব্যবসায় প্রতিষ্ঠানের হিসাব। ধন্যবাদ।